পাহাড়ে যৌথ অভিযানে এরই মধ্যে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে, কয়েকজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুপুরে বান্দরবানের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শান্তি আলোচনায় যে বিশ্বাস রাখা হয়েছিল তা ভঙ্গ করা হয়েছে, এবার কেউ ছাড় পাবে না। সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রয়োজনীয় সবকিছু করবে। প্রধানমন্ত্রীর কড়া নির্দেশেই বাংলাদেশের জনগণের শান্তির জন্য যা প্রয়োজন তা করা হবে। সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নেই মন্তব্য করে সেনাপ্রধান আরও বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণভাবে সক্ষম। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। এ বিষয়ে আরও জানাতে এবার বান্দরবান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, পাহাড়ে যৌথ অভিযানে সর্বশেষ কি তথ্য রয়েছে? ব্রিফিংয়ে সেনাপ্রধান কি কি বিষয় উল্লেখ করেছেন? আমরা আসলে বেশ কিছু প্রশ্ন তাকে করেছিলাম যে নাথান বম কোথায় রয়েছে, সেক্ষেত্রে পাশের একটি দেশের অস্ত্রাগার লুট হয়েছে মণিপুরে, সেই অস্ত্র এখানে এসেছে কিনা সে বিষয়ে আসলে স্পষ্ট কোনো বক্তব্য দেয়নি। আমরা জানতে চেয়েছিলাম এই যে হামলার ঘটনা ঘটলো কোনো গোয়েন্দা গাফিলতি আছে কিনা, সেটিরও আসলে তিনি কোনো উত্তর দেননি। তবে তিনি যেটি বলেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বা পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি মূলত বান্দরবনে আসছেন এবং এই সংকট সমাধানে যা যা করা দরকার সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ, র্যাব সহ যতগুলো আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে তারা কম্বাইন্ড একটি যৌথ অভিযান পরিচালনা করছেন। তার কাছে জানতে চাচ্ছিলাম এখন পর্যন্ত এই অভিযানে আসলে আপডেট কি। তিনি যেটি বলছেন, এখন পর্যন্ত 2 জনকে তারা আসলে আটক করেছেন, 2টি অস্ত্র সহ। তবে আরও বেশ কিছু প্রশ্ন করেছিলাম, সে বিষয়ে বিস্তারিত তিনি আসলে আমাদের কিছু জানাননি। পাশাপাশি রুমা এবং থানচির যারা পুলিশ রয়েছেন বা বান্দরবান পুলিশ যারা রয়েছে তারাও এই বিষয়ে আসলে বিস্তারিত কিছু বলেননি। আমরা জানতে চেয়েছিলাম যে 2টি অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি পুলিশের লুট করা অস্ত্র কিনা, সে বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য তিনি আমাদের কাছে দেননি। তবে একটি বক্তব্য পরিষ্কার যে নিয়ন্ত্রণে বিশেষ করে কুকিচিন বা কেএনএফ সন্ত্রাসীদের হিসাবেই তিনি আসলে আখ্যায়িত করেছেন এবং তাদের নিয়ন্ত্রণে যা যা করা দরকার তাই করা হবে বলে তিনি আসলে হুঁশিয়ারি দিয়েছেন। আমরা যেটি জানতে চেয়েছি যে ফেসবুক যোগাযোগ মাধ্যম আসলে সেটি অসমর্থিত কিংবা ভেরিফাইড ফেসবুক নয়, সেখানে আমরা বেশ কিছু বিবৃতি মাঝে মধ্যেই দেখে থাকি কুকিচিনের পক্ষ থেকে এবং সেই দৃষ্টি আকর্ষণ করলে তিনি সে বিষয়ে আসলে কোনো বক্তব্য দিতে চাননি। তবে আমরা জানতে চেয়েছিলাম যে শান্তি রক্ষার যে বিষয় সেটির শান্তির আলোচনা হলো, শান্তি আলোচনা ভেঙে গেল কেন, তিনি যেটি বলছেন যে শান্তির আলোচনার বা শান্তি প্রতিষ্ঠার ছত্রছায়ায় মূলত বিশ্বাস ভঙ্গের করেই কুকিচিনের পক্ষ থেকে এই অস্ত্রগুলো বা তারা আসলে এখানে হামলা চালিয়েছেন। পরিস্থিতির কথা যদি বলি, বান্দরবান কিংবা রুমার পরিস্থিতি আসলে এখনো থমথমে। এখানে আতঙ্ক বিরাজ করছে মানুষের মাঝে। দোকানপাট বেশিরভাগ বন্ধ, সন্ধ্যা হলেই একদম ঘুটঘুরে অন্ধকার নামে। যেহেতু সামনে ঈদ রয়েছে, সেই ঈদের বেচা কেনাও হচ্ছে না এখন পর্যন্ত। আমরা রুমার কথা যদি বলি তাহলে সেখানে ব্যাংকিং যে কার্যক্রম, সেই ব্যাংকিং কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত রয়েছে। কবে নাগাদ সেটি চালু হবে বা স্বাভাবিক হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসলে এখন পর্যন্ত কেউ দিতে পারেনি। তবে যেটি কথা হচ্ছে যে যৌথ অভিযান যে সেই অভিযান আসলে চলছে এবং সেই অভিযানের কারণে এখন পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে। তারা আসলে কারা, কুকিচিনের সদস্য নাকি কোনো সশস্ত্র গোষ্ঠীর অন্য কোনো সশস্ত্র সংগঠন, সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। বান্দরবান থেকে যৌথ অভিযানের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। বান্দরবানের রুমায় ব্যাংক লুটের পর তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। কুকিচিনের আস্তানা শনাক্তে ব্যবহার করা হচ্ছে ড্রোন। এ পরিস্থিতিতে চাপা আতঙ্ক রয়েছে এলাকা জুড়ে। যৌথ অভিযানে যেন হয়রানিতে পড়তে না হয় সে আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা। বান্দরবানের রুমা বাজার আগের মতো লোক সমাগম নেই। সন্ধ্যা হতে না হতেই বন্ধ হচ্ছে দোকানপাট। গণমাধ্যমের সামনে আসছেন না বাসিন্দারা। এদিকে কুকিচিনের আস্তানা চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করছে সেনাবাহিনী। এই ড্রোনে 16,000 ফুট উপর থেকে দেখা যায় চারপাশের 20,000 ফুট এলাকা। এর মাধ্যমে চেষ্টা চলছে কুকিচিনের অবস্থান শনাক্তের। তোলা হচ্ছে ভিডিও ও স্থির চিত্র। দেখা হচ্ছে সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়ে কিনা। দুর্গম এলাকায় অভিযানের আগে এই ড্রোনের মাধ্যমেই পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেন সেনা সদস্যরা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা রূপসা নদীতে রেল সেতুতে ধাক্কা লেগে ডুবে গেছে সার বোঝাই কার্গো, 2 জন নিখোঁজ।
এ বিষয়ে আরও জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এই দুর্ঘটনাটি কখন নাগাদ ঘটে, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। এই দুর্ঘটনাটি এটি প্রায় সকাল 11:30 থেকে এই ঘটনাটি ঘটে এবং যেটা বলা হচ্ছে যে খুলনা মোংলা যে রেল প্রকল্পের যে রেল সেতু রয়েছে যা রূপসা নদীর উপরে, সেই রেল সেতুতে মূলত হচ্ছে যে এই দুর্ঘটনা বেলা 11:30 থেকে ঘটে। এই জাহাজটি মোংলা থেকে আপনার টিএসপি সার নিয়ে সেটি যশোরের নোয়াপাড়ার দিকে যাচ্ছিল এবং তারা আজকে মূলত খুলনাতে তারা স্টে করতেন এবং আগামীকাল তারা যশোরের নোয়াপাড়া বন্দরের দিকে রওনা দিতেন। কিন্তু যাত্রা পথে তারা যতটুকু জানতে পেরেছি যে যাত্রা পথে তাদের আসলে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে তাদের জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এই যে রূপসার যে খুলনা মোংলা রেল সেতু রয়েছে ডুবে যায়। এবং এই জাহাজে আমরা যতদূর জানতে পেরেছি যে 13 জন ক্রু এখানে ছিল এবং 13 জনের মধ্যে 11 জন ক্রু তারা ইতিমধ্যে সাঁতরে তারা পাড়ে ফিরে এসেছেন, তবে দুজন ক্রুকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং যতদূর জানতে আমরা এখানকার যারা লোক রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে এই জাহাজের বাবুর্চি এবং হচ্ছে যে গিজারম্যান, এই দুজন ব্যক্তিকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত নৌ পুলিশ বা ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তি বা জাহাজের এই যে জাহাজটি ডুবির কারণ হিসেবে তারা এখনো পর্যন্ত জানাতে পারেননি। আমরা জাহাজের যারা মালিক পক্ষ রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে খুলনার মোংলা বন্দর থেকে মূলত আসলে তারা টিএসপি সার নিয়ে মূলত যাচ্ছিল নোয়াপাড়ার দিকে এবং এই সময় আর কি সকাল 11:30 দিকে এই দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনাতে তাদের 11 জন ক্রু সাঁতরে পাড়ে আসতে পারলেও এখনো পর্যন্ত তারা 2 জন ক্রু নিখোঁজ রয়েছে। আর নৌ পুলিশের পুলিশ সুপার খুলনার মশিউর রহমান তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই সংবাদটি পাওয়া মাত্রই তাদের রূপসা নৌফারি এবং হচ্ছে খুলনা সদর নৌফারি থেকে তাদের 2টি ইউনিট এখানে এসে কাজ করছে এবং পাশাপাশি ফায়ার সার্ভিসেও তাদের সঙ্গে কাজ করছে বলে তারা জানতে পারছেন। আমরা যদি একটু আপনার মাধ্যমে দর্শক একটু দেখাতে চাই যে দূরে আসলে এখনো পর্যন্ত ডুবুরিতলার তারা কাজ করছেন এবং তারা চেষ্টা করছেন যে যারা নিখোঁজ রয়েছেন তাদেরকে নিয়ে আসার জন্য। এই ছিল আসলে খুলনায় যে কার্গো জাহাজ দুটির সর্বশেষ। খুলনা রূপসা নদীতে রেল সেতুতে ধাক্কা লেগে ডুবে গেছে সারবোঝাই কার্গো, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। কালবৈশাখী ঝড়ে ঝালকাঠি ও পিরোজপুরে গাছ চাপা পড়ে নারী শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি, ভেঙে পড়েছে গাছপালা, তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় অনেক এলাকায়। হঠাৎ করে দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও ঝড় বৃষ্টি, বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি, ভেঙে পড়েছে গাছপালা। বিভিন্ন এলাকায় গাছ চাপা পড়ে হতাহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ঝালকাঠিতে শুরু হয় কালবৈশাখীর তাণ্ডব। জেলার 4 উপজেলায় শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটে। গরুর উপরে আল্লাহ রহমত করছে, চতুর্দিক দিয়ে মাইয়ে বলে গা পাশাই পড়ছে, আমার কোলে ছেলে আমার লাদা মাইয়ে দেওয়া হয়। হঠাৎ করে এত বড় একটা ঝড় আসছে, সেই কারণে যে এই মানুষগুলো কোথায় থাকবে বা কি দিয়ে ঠিক করবে সেইটাই হচ্ছে সমস্যাজনক। পিরোজপুরে কালবৈশাখীর ঝড়ে গাছ চাপা পড়ে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন। ভেঙেছে কাঁচা ঘর, উপড়ে গেছে টিনের চালা। কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে বেশ কিছু এলাকা। কোথায় দাঁড়াবো, কোথায় যাবো, গাছ পড়ে ঘর পড়ে না গাছ পড়ে টিনটুন সব উড়ে চলে গেছে, কোথায় পাইছি কত কয়েন পাইনি। ঝড়ে বাগেরহাট সদর উপজেলায় বেশ কিছু কাঁচা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এদিকে বরিশালেও দমকা হাওয়া সহ ঝোড়ো বৃষ্টি হয় ঘণ্টাব্যাপী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়া শাহজাহানপুর থানায় দুর্বৃত্তের হামলায় ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হয়েছেন। এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছাড়িয়ে নিতে এই হামলা চালানো হয় বলছে পুলিশ। এই ঘটনায় 2টি মামলা দায়ের করেছে পুলিশ। হামলার মূল হোতা মাঝিরা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সহ 9 জনকে গ্রেপ্তার ও 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 9টার দিকে আরিয়াবাজার এলাকায় 2টি চাকু ও দেশীয় অস্ত্রসহ আরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিঠুন হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নিয়ে আসা হয় শাহজাহানপুর থানায়। মিঠুনকে ছাড়িয়ে নিতে মাঝিরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সহ 30-40 জন থানায় আসেন। এক পর্যায়ে তারা ধস্তাধস্তি শুরু করলে ওসি সহ 6 পুলিশ সদস্য আহত হন। তারা এই থানার ভিতরে ঢোকার পরে আমার কাছ থেকে এই আসামি মিঠুনকে এবং এই বার্মিজ চাকু সহ তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আমরা প্রতিহত করি। এক পর্যায়ে তারা দলবল নিয়ে ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে। যান চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ করে পুলিশ। আমার থানার দোতলায় ওঠার সিঁড়ি সহ পুরো ফ্লোরে তারা 40-50 জন বসে একদম অবস্থান নিয়ে আছে। তো তখন আমি তাদেরকে অনুরোধ করি যে আপনারা এখান থেকে চলে যান, আমরা আগে দেখতেছি কি হয়েছে। তারপরে তখন তার সঙ্গে যারা লোকজন ছিল তারা আমাদের ওই সময় আমাদের থানাতে পুলিশেরও কম ছিল, পুলিশ বাইরে ডিউটিতে গেছিল, তারা তৎক্ষণাৎ আমাদের উপর্যুপরি তারা চড়াও হয়। এক পর্যায়ে তারা আমাদেরকে হাতাহাতি করা শুরু করে। আমার সঙ্গে থাকা বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এদিকে গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠুনের স্বজনদের দাবি, অকারণে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তার কাছে কিচ্ছু পাওয়া যায়নি। পুলিশ তাকে যাইয়ে মানে তা আরো ছেলে পেলে ছিল, তাদেরকে মেরে বের করে দিয়ে তাকেও মেরে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই পর্যন্তই জানি। থানায় হামলার ঘটনায় মোট 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে বাড়িতে অভিযান চালিয়ে 2টি পিস্তল ও 7 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। হামলার ঘটনা ও অস্ত্র আইনে 2টি মামলা হয়েছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শাহজাহানপুর, বগুড়া। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছে রাজধানীবাসী। সড়ক, রেল এবং নৌপথে বাড়ছে যানবাহনের চাপ। এখন পর্যন্ত ভোগান্তি নেই ঈদ যাত্রায়। সকালে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় সব ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। ছুটির দিনে সড়ক ফাঁকা থাকায় নির্ধারিত সময়ের আগে স্টেশনে পৌঁছতে পারছেন যাত্রীরা। স্টেশনে ঢুকতে এবার কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। টিকিট ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে স্টেশনে ঢুকতে ও ট্রেনে উঠতে কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে না যাত্রীদের। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ভিড় থাকলেও ভোগান্তি নেই। শনিবার থেকে যাত্রীর সংখ্যা কিছুটা কম রয়েছে। মঙ্গলবার থেকে যাত্রী বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমরা যেভাবে যাই ওভাবেই যাচ্ছি এবং খুব ভালো যাচ্ছি। বাড়তি ভাড়া নেই, নর্মাল ভাড়াই নিচে। অনলাইনে টিকিট কাটতে একটু ঝামেলা হয়েছে। কিশোরগঞ্জে যাচ্ছি এমনিতে ভালোই, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ট্রেন জার্নিটা একটু আরামদায়ক এই জন্য, আর বাসে অনেক ঝামেলা হয়, ভিড় হয়। ট্রেনে আরাম রিল্যাক্সে যাওয়া যায় এই জন্য। এ বিষয়ে আরো জানাতে সায়দাবাদ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বাড়ি ফেরা যাত্রীর চাপ আপনি কেমন দেখছেন? ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, আর কোনো মনিটরিং কি চোখে পড়েছে কিনা? মনিটরিং এর প্রসঙ্গ যদি বলেন যে আসলে সায়দাবাদ যাত্রাবাড়ির যতগুলো এরিয়া আমি ঘুরলাম বিভিন্ন জায়গাতে, মনিটরিং এর ব্যাপারটা আসলে মনিটরিং এর যথেষ্ট ঘাটতি রয়েছে এবং বলা যায় যে তারা যতটা হাক ডাক দিয়ে মনিটরিং এর কথা বলে ঈদের আগে থেকে সেরকম মনিটরিং চোখে পড়ছে না। এই যে আমি রয়েছি যাত্রাবাড়ি, সায়দাবাদ যাত্রাবাড়ির এই অংশে মূলত বরিশালের যে গাড়িগুলো, সেই গাড়িগুলো এখান থেকে যাতায়াত করে। প্রত্যেকটি গাড়িতে বরিশালের ভাড়া অতিরিক্ত রাখা হচ্ছে এবং নর্মাল সময়ে যেখানে 500 টাকা ভাড়া রাখা হয়, কোথাও যেমন হানিফ গাড়ি, তারা এই কিছুক্ষণ আগেও কথা বললাম, তারা 750 টাকা ভাড়া রাখছে। সাকুরা 800 টাকা ভাড়া রাখছে। ইউনিক যে গাড়িটি রয়েছে সেটি কলাতলি বা কুয়াকাটা পর্যন্ত যায়, কিন্তু তাদের ভাড়া রাখছে 800 টাকা। অর্থাৎ বরিশালের যে ভাড়া 500 টাকা, সেই ভাড়াটা কিন্তু রাখছে না এবং এটি প্রকাশ্যে চলছে। অভিযোগ দিলেও আসলে প্রতিকার হচ্ছে না। কিছুক্ষণ আগেও বিআরটি এর চেয়ারম্যান সায়দাবাদ টার্মিনাল ঘুরে গেলেন এবং টার্মিনালের যারা নেতারা রয়েছেন, বিশেষ করে পরিবহন সংশ্লিষ্টরা, তারা যেসব জায়গায় ঘুরে দেখিয়েছেন তিনি ঘুরে দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন। কিন্তু সন্তুষ্টি তিনি প্রকাশ করলেও আসলে আদতে যাত্রীদের দুর্ভোগ কোনো অংশে লাঘব হচ্ছে না। অতিরিক্ত ভাড়া রাখা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে, আমরা এরকম খবর পাচ্ছি। তবে কিছু কিছু পরিবহন রয়েছে যাদের নির্ধারিত যে চার্ট রয়েছে সেই চার্ট অনুযায়ী তারা ভাড়া রাখছে, সেই সংখ্যাটা যদিও কম। বিশেষ করে চট্টগ্রামের যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যারা যাতায়াত করছেন সেই অংশের ভাড়াটা কিছু কম রাখা হচ্ছে বা নির্ধারিত ভাড়াটাই রাখা হচ্ছে, এরকম চিত্র আমরা লক্ষ্য করছি। আর ট্রেনের ক্ষেত্রে খুব বেশি আমরা অভিযোগ পাইনি। শুধুমাত্র একতা এক্সপ্রেস যেটি উত্তরাঞ্চলগামী, সেটি প্রায় 1 ঘন্টা লেট করেছে। সায়দাবাদ থেকে ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। এদিকে এবারে ঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি ঘরমুখী মানুষ। সড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের বাড়তি চাপ সামলাতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী চাপ সামলাতে গাজীপুর থেকে চালু হয়েছে 3টি বিশেষ ট্রেন সার্ভিস। সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা
চৌরাস্তা পর্যন্ত সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। এতে উড়াল সেতুতে গাড়ি চলাচলের গতি কিছুটা কমে আসে, তবে মহাসড়কের অন্য অংশে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। চন্দ্রা মোড়ে যানবাহনের চাপে কিছুটা জটলা তৈরি হলেও দীর্ঘ যানজট বা ভোগান্তি নেই যাত্রীদের। দ্রুত নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রী ও চালকরা। একসাথে হয়ে গেলে জামটা বেড়ে যায় আর কি। এমনি শৃঙ্খলা ঠিক আছে। উত্তরতে জাম আছে, এয়ারপোর্ট জাম আছে, এদিকে জাম নেই, এদিকে ক্লিয়ার আছে। সাভারের ঢাকারিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কেও নির্বিঘ্নে চলাচল করছে বাসসহ বিভিন্ন যানবাহন। কাজ করি তো এজন্য আমরা আগে হয়ে গেছে। ঈদ উপলক্ষে স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন চলাচল করলেও অন্যবারের মতো ঢাকা টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতুতে গাড়ির সারি নেই। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশেও যান চলাচল স্বাভাবিক আছে। এছাড়া পাটুরিয়া দৌলদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি পারাপারে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না ঘরমুখী মানুষের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদযাত্রায় ঘরমুখী মানুষের চাপ সামলাতে গাজীপুর থেকে 3টি বিশেষ ট্রেন সার্ভিস চালু হয়েছে। আজ থেকে 3 দিন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত চলবে এই ট্রেন। পোশাক শ্রমিকদের যাতায়াতের সুবিধার জন্য এই সেবা চালু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সোমবার একযোগে ছুটি হবে গাজীপুরের প্রায় সব পোশাক কারখানায়। এতে সড়কে বাড়বে ঘরমুখী মানুষের চাপ। বাড়তি চাপ সামলাতে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত 3টি বিশেষ ট্রেন চালু হয়েছে। রেলওয়ে বলছে প্রতিটি ট্রেনে মোট আসন থাকবে 820টি, যার মধ্যে প্রথম শ্রেণী 24টি। শুধু অনলাইনে পাওয়া যাবে টিকিট। ট্রেন ছাড়া 2 ঘন্টা আগে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট। মূলত গাজীপুর গার্মেন্টস অধ্যুষিত এলাকা হওয়ায় তারা জয়দেবপুর থেকে ট্রেনে ওঠার আগেই দেখা যায় ট্রেন ভর্তি অবস্থা থাকে, উঠতে পারে না। এই কারণে এবার এখান থেকেই জয়দেবপুর থেকেই ট্রেনটা ছাড়া হবে। 9 এপ্রিল পর্যন্ত রাত 11টা থেকে চলবে বিশেষ ট্রেন। জয়দেবপুর থেকে ছেড়ে নাটোর, সান্তাহা, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ি স্টেশন হয়ে দিনাজপুরের পার্বতীপুর জংশনে পৌঁছাবে ট্রেনটি। আমরা ধারণা করছি যে এতে ঈদ যাত্রা তো খুবই ভালো হবে আমাদের যারা উত্তরবঙ্গের দিকে যারা যাত্রী আসেন। এছাড়াও আমাদের যে সড়কের উপরে চাপ অনেকটা কমবে। ঈদের পরদিন থেকে 3 দিন ট্রেনটি বিকেল 4:20 পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যশোর, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় জমে উঠেছে ঈদ বাজার। অভিজাত বিপণী বিতান থেকে ফুটপাত সবখানেই ক্রেতাদের ভিড়। তবে দাম নিয়ে রয়েছে অভিযোগ। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কয়েক বছর পর যশোরের ঈদ বাজার এবার জমজমাট। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা। পোশাকের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের, তবে বিক্রেতারা বলছেন পাইকারিতে পণ্যের দাম বেড়েছে, তারপরও তারা কম লাভে বিক্রি করছেন। দামটা গতবারের তুলনায় একটু বেশিই মনে হচ্ছে, কারণ মানের তুলনায় দামটা একটু বেশি আমাদের মনে হচ্ছে। দাম গতবারের তুলনায় একটু বেশি, মার্কেট আমাদের আগের থেকে কিনতে হচ্ছে বেশি, আর অংশ আপনার লাভের অংশ আগের থেকে কম। মেহেরপুরের বিপণী বিতানগুলোতে নায়রা, আলিয়া কাট, সারারা, আফগান এমন বাহারি নামের মেয়েদের পোশাকে ছেয়ে গেছে। অভিজাত বিপণী বিতান থেকে ফুটপাত সবখানে ক্রেতাদের ভিড়। গরমের কারণে সুতি কাপড়ের পোশাক কিনছেন অনেকে। ভারতীয় যেসব পোশাকগুলো আছে, সারারা, নায়রা, ঘারারা, আপনার আফগানি নায়রা, এগুলোর চাহিদা অনেক বেশি এবং এগুলো কোয়ালিটি সম্পূর্ণ, এগুলোর দামও অনেক বেশি। সুতি পোশাকের চাহিদাটা বেশি এবং সুতি পোশাকটা বেশি চাইতেছে, অন্যান্য বারের সাথে তুলনা মোতাবেক এবার একটু দামটা বেশি। সাতক্ষীরার পোশাকের পাশাপাশি কসমেটিক্স ও জুতার দোকানে ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। চুয়াডাঙ্গায় শিশু ও মেয়েদের কেনাকাটা জমে উঠেছে, তবে পণ্যের দাম নিয়ে রয়েছে অভিযোগ। আমি আব্বুর সঙ্গে মার্কেট করতে এসেছি, আমি একটা জামা কিনেছি এবং একটা জুতা কিনেছি, এখন প্যান্ট কিনব। গরম তো এসে অনেক কষ্ট হচ্ছে কিনতে, কিন্তু তাও সামনে ঈদের জন্য আসছি। ঈদে বাজারে চুরি ছিনতাই ঠেকাতে কড়া নিরাপত্তার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চুরি না হয় বা ছিনতাই না হয় বা তারা যাতে নির্বিঘ্নে বাড়িতে চলাফেরা করতে পারে, এজন্য আমরা একটা নির্দিষ্ট ডিউটি রোস্টার দিয়ে দিয়েছি। তারা পুলিশ পেট্রোল ডিউটি করবে, সঙ্গে সঙ্গে নির্দিষ্ট তারা বাজারে ডিউটি পালন করবে। সব জেলাতেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পয়লা বৈশাখ উদযাপন না হলে মৌলবাদ শক্তিশালী হবে। মৌলবাদ ঠেকাতে মঙ্গল শোভাযাত্রা সহ নববর্ষ উদযাপন জরুরি বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ। দুপুরে চারুকলায় বাংলা নববর্ষ উদযাপন ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।
এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, পয়লা বৈশাখে সন্ধ্যা 6টার মধ্যে অনুষ্ঠান শেষ করার বিষয়টি মানা কষ্টকর। সংগঠনগুলো যার যার মতো সন্ধ্যার পর অনুষ্ঠান শেষ করবে। এ সময় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, শোভাযাত্রায় অনেকে মুখোশ পরে উৎসবকে নষ্ট করার অপচেষ্টা চালায়। এজন্য এবারও মুখোশ ব্যবহার নিষিদ্ধ রাখা হয়েছে। বৈশাখের আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান আয়োজন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। আমাদের সংগঠন আছে, আমাদের নেতা কর্মী সকলে আছে, আমাদের পরিবার পরিজন আছে, যাতে সকলকে নিয়ে আমরা এবারের এই উৎসবে বা মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করি। 6টার মধ্যে যে ঘরে চলে যাওয়ার কথা বলা হয়েছে, এটা এবার আমরা মানতে চাই না। আমরা যার যার মতো করে অনুষ্ঠান সন্ধ্যার পরে চালিয়ে যাব। সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেয়া। মঙ্গল শোভাযাত্রাকে মঙ্গল শোভাযাত্রার মতো হতে দেওয়া উচিত। নিরাপত্তা অবশ্যই আমরা চাই, কিন্তু নিরাপত্তা বাহিনী তাদের ভিন্ন কৌশল অবলম্বন করে নিরাপত্তা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে বাংলা নতুন বছর বরণ ও মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, প্রস্তুতির অগ্রগতি নিয়ে বলবেন, আর কি ধরনের চিত্রকর্ম এবার প্রাধান্য পাচ্ছে, আয়োজকরা কি বলছেন? চারুকলার শিক্ষার্থীরা খুবই ব্যস্ত সময় পার করছেন। একে তো ঈদের ছুটি, অনেকে বাড়িতে না যেয়ে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজনের জন্য তারা কাজ করছেন। আমি যদি একটু সেই চিত্র দেখাই, শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। মূলত চারুকলা শেষ বর্ষের শিক্ষার্থীরাই এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। আমরা তাদের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন যে এটি বাঙালির ঐতিহ্যের প্রতীক। আমাদের পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের উদযাপনকে প্রাণবন্ত করার জন্যই তাদের এই ত্যাগ। তারা এবার এই ঢাকাতেই তারা ঈদ করবেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখি, আমি চারুকলার ডিনের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এবার প্রায় 2000-এর মতো মুখোশ এখানে তৈরি হচ্ছে এবং সেই মুখোশগুলোতে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সমৃদ্ধির প্রতীক লক্ষ্মী প্যাঁচার। প্রায় 90% মুখোশই এই লক্ষ্মী প্যাঁচার মুখোশ। এর পেছনে কারণ হিসেবে তারা যেটি বলছেন যে এই প্যাঁচা একটা সময় বাংলাদেশের যারা এর আগের জেনারেশনের যারা ছিলেন তারা দেখার সুযোগ পেয়েছে, কিন্তু বর্তমান যারা রয়েছেন তারা আসলে প্যাঁচার অনেকে প্যাঁচার নামও তারা শুনেননি আর দেখার সুযোগ তো অনেক পরে। তাই এই প্যাঁচাকে এবার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মুখোশের ক্ষেত্রে। সেই সঙ্গে বাঘকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাঘ হচ্ছে আমাদের শৌর্য বীর্যের প্রতীক এবং আমাদের গৌরবের প্রতীক, সেই কারণে বাঘকে এবার গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয় এবার নতুনত্ব আমরা দেখেছি যে পুরো চারুকলার দেয়াল জুড়ে রিক্সা পেন্টিং, এটিকে আসলে খুবই প্রাধান্য দেওয়া হয়েছে। চারুকলার যে প্রবেশ মুখ রয়েছে তার সামনের যে দেয়াল রয়েছে সেই দেয়ালে আমাদের হারিয়ে যাওয়া, আমরা একটা সময় দেখতাম যে রিক্সার পেছনে বিভিন্ন বাংলা সিনেমার বিভিন্ন পেন্টিং থাকতো, বিভিন্ন পশু পাখির পেন্টিং থাকতো। সেই পেন্টিংগুলোকে আবারও তারা পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছে। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে রিক্সা পেন্টিং আমাদের একটি ঐতিহ্য, সেই ঐতিহ্যের সাথে বর্তমান প্রজন্ম যাতে পরিচিত হতে পারে এই কারণেই তারা এই উদ্যোগটি নিয়েছেন। সেই সঙ্গে মঙ্গল শোভাযাত্রা আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তো নির্বিঘ্নে মানুষ এখানে যাতে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পারে, পয়লা বৈশাখ উদযাপন করতে পারে, সেজন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বর্ষবরণের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। 2 দিনের সফরে সকালে ঢাকায় এসেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। এই সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন পররাষ্ট্র সচিব। এই প্রথম ব্রাজিলের মন্ত্রী পর্যায়ের কেউ বাংলাদেশ সফরে এলেন। সফরে 2 দেশের মধ্যে একটি চুক্তি ও 3টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে সম্ভাব্য চুক্তিটি হবে কারিগরি সহযোগিতার বিষয়ে, আর সমঝোতা স্মারকগুলো ক্রীড়া, কৃষি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়ে হবে। তবে ঢাকা ব্রাসিলিয়া কোনো প্রতিরক্ষা সমঝোতা হচ্ছে না। সফরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া 2 দেশের মধ্যে বাণিজ্য যোগাযোগ আরও নিবিড় করতে ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করবে এফবিসিসিআই। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, বেইলি রোডের আগুনে নিজেদের গাফিলতি খুঁজে পায়নি রাজুক, সব দোষ ভবন মালিক ও ভাড়াটিয়াদের।
মাস পেরিয়ে গেলেও এখনো অনেক জেলেই পাননি সরকারি সহায়তার চাল। নেই ঈদের প্রস্তুতি। রাজধানীর মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবন পাইলিংয়ের রড মাথায় পড়ে মোহাম্মদ হাসান নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার রাত 8:45টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, শবে কদরে নামাজ পড়তে যাওয়ার সময় হাসানের মাথায় পাইলিংয়ের রড পড়লে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নির্মাণাধীন ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ স্বজনদের। ভবন মালিকদের অবহেলার কারণেই হাসানের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার। নিহত হাসান চট্টগ্রামের আনোয়ারার জুইডন্ডি গ্রামের বাসিন্দা। মোহাম্মদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। আমার 3টা ছেলে মেয়ে নিয়ে আমার কি অবস্থা হবে? এরকম কাজ যেন আর কেউ না করে আসলে। ফাইলিং এর কাজ চলতেছিল, ফাইলিং এর খাঁচা ওনাদের যে হুক থেকে ছিঁড়ে রাস্তায় পড়ে। বাউন্ডারি ওয়াল ছিল না, একদম অরক্ষিত একটা আন্ডার কনস্ট্রাকশন কাজ করতেছিল নিয়ম বহির্ভূতভাবে। এটা আসলে কোনোভাবে মানে নেওয়া যায় না। বেইলি রোডের আগুনে শুধুমাত্র ভবন মালিক ও ভাড়াটেদের দায় দেখছে রাজুকে তদন্ত কমিটি। নিজেদের বা সরকারি অন্য কোনো সংস্থার গাফিলতি দেখছে না তারা। প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক না থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। পাশাপাশি ভবন ব্যবহার বিধি না মানলে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ না দেয়া সহ 6টি সুপারিশ তাদের। 29 মার্চ রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে নিহত হয় 46 জন। ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি করে রাজু। এরই মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। রাজুকের প্রধান প্রকৌশলী জানান, ভবনটির 5 তলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন ছিল, বাকিগুলো আবাসিক। নির্মাণে কোনো ত্রুটি না থাকলেও অনুমোদিত নকশা এবং ব্যবহার যথাযথ অনুসরণ না করায় ঘটেছে দুর্ঘটনা। অনুমোদন প্রক্রিয়ায় আমরা কোনো ব্যত্যয় দেখি নাই। আমরা দেখেছি যে ভবনটা ব্যবহারে অনিয়ম হয়েছে, আবার ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো সতর্কতার অবলম্বন করা হয় নাই। নিজেদের দায়িত্ব অবহেলার অভিযোগের বিষয়টি এড়িয়ে গেছে রাজুকের তদন্ত কমিটি। অকুপেন্সি সার্টিফিকেট ছাড়া রাজধানীর কোনো ভবনে গ্যাস, বিদ্যুৎ, পানি সরবরাহের মতো সেবা সংযোগ না দেওয়া সহ 6টি সুপারিশ করেছে তারা। ভবনের অনুমোদন না থাকে, ভবনের যদি অকুপেন্সি না থাকে, তাহলে অন্যান্য ইউটিলিটি সার্ভিস দেয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। রাজধানীর রেস্তোরাঁগুলোর ভেতরের নকশা আগুনের তীব্রতা বাড়ানোর বড় কারণ বলেও মনে করছে তদন্ত কমিটি। তবে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এ ঘটনায় কেউ দায়িত্ব এড়াতে পারে না। একে অপরকে দোষারোপ না করে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তাদের। পরবর্তীতে এই ঘটনাগুলোকে রোধ করতে চায়, তাহলে অবশ্যই এই ঘাটতিগুলোকে পূরণ করতে হবে। অর্থাৎ এই ভবনগুলোতে যেখানে ব্যত্যয় আছে সেই ব্যত্যয়গুলো সংশোধন করা, যেখানে অকুপেন্সি সার্টিফিকেট নেয়নি সে তাদেরকে অকুপেন্সি সার্টিফিকেট দিতে বাধ্য করা। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাজধানীর রুফটপ রেস্টুরেন্টগুলো বন্ধ করার পক্ষে রাজু। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেনীর ফুলগাজীতে পূর্বশত্রুতার জেরে প্রবাসীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলা নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, রাত 2টার দিকে বাড়ির খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ফাতেমা বেগম বাইরে বের হলে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। স্বজনরা পুলিশে খবর দিলে সকালে গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী ক্ষেত থেকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেলে। জমি বিরোধের জেরে প্রতিবেশী আমিনুর রহমান খোকনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভুক্তভোগী। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওনার মাথায়, পায়ে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং ওখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনাকে আমরা উচ্চতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি। রাজবাড়ীতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সকালে শহরের ভবানীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, প্রতি বছরের মতো এবারও 3500 দুস্থ মানুষের মধ্যে জাকাতের কাপড় বিতরণের উদ্যোগ নেন ব্যবসায়ী দেলোয়ার হোসেন।
সকালে সেই কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পড়ে গিয়ে পদদলিত হয়ে আহত হন ওই বৃদ্ধা। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খাগড়াছড়ি সদরের গণশৌচাগার থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে জেলা শহরে পৌরসভার সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার ওসি তানভীর হাসান জানান, সকালে গণশৌচাগারের ভেতরে নবজাতকের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জাটকা সংরক্ষণের উদ্দেশ্যে ইলিশের অভয় আশ্রমে সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে। 1 মাস পেরিয়ে গেলেও এখনো অনেক জেলেই পাননি সরকারি সহায়তার চাল। এ অবস্থাতেই আসছে ঈদ। ঋণ নিয়ে যেখানে টিকে থাকার সংগ্রাম, সেখানে ঈদে বাড়তি কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন বঞ্চিত জেলেরা। শরীয়তপুরে জাজিরা থেকে গোসারহাট পর্যন্ত 80 কিলোমিটার জুড়ে পদ্মা ও মেঘনা। এর মধ্যে নড়িয়ার 5 কিলোমিটার ও ভেদরগঞ্জের 15 কিলোমিটার অভয় আশ্রমের আওতায় আছে প্রায় 13,000 জেলে। মাছ শিকারে মার্চ থেকে নিষেধাজ্ঞার কারণে বিপাকে তারা। জেলেরা বলছেন, মাছ ধরা বন্ধ থাকায় ঋণ করে সংসার চালাতে হচ্ছে তাদের। তাই ঈদে আনন্দ নয়, আছে দুশ্চিন্তা। আমরা তো অভিযানে নদীতে জাল বাইতে পারি না বা মাছ ধরতে পারি না, অভিযান দেওয়া নেই। আমরা কি কেনাকাটা করুম। আনন্দ উৎসব আছে ঈদের মারফতে, কিন্তু আমরা আনন্দ উৎসব করতে পারি না, আমরা গরিব মানুষ। আমার ফ্যামিলির মধ্যে লোক হলো 10 জন, আমি একলা রুজি করি না, ঠিক আছে। এখন কত ভাই চাইল দেয় 40 কেজি, আমি এই 40 কেজি আমার সংসার চলে না। চাঁদপুরে নিবন্ধিত জেলে প্রায় 44,000। নিষেধাজ্ঞা শুরুর পর বিপাকে এসব জেলে। লক্ষ্মীপুরের অর্ধলক্ষাধিক জেলের দুশ্চিন্তা ঈদে পরিবারের মুখে হাসি ফোটানো নিয়ে। অনেকের অভিযোগ, 1 মাস পেরিয়ে গেলেও পাননি বিজিএফের চাল। আমাকে ধরো 40 কেজি দেওয়ার নিয়ম ভাই, আমরা কোনোদিন 32 কেজি, কোনোদিন 35 কেজি, কোনোদিন 29 কেজি, এই মিলে ভাই পুরা 40 কেজি তো জীবনে হুনিও না। ঈদে যে আমরা যে কি দিয়ে ছেলেবেলে বারবার চালিয়ে ঈদ করবো, আমরা বিরাট সমস্যার ভিতরে আছি। আমরা জাল বাইতে পারি না, অন ইচ্ছা নাই হচ্ছে, অন কিছু হাদাবাতি করবো, এ করা কিছু সময় নাই আমাকে। বিপাকে পড়েছেন নোয়াখালীর জেলেরাও। তবে মৎস্য কর্মকর্তাদের দাবি, নিবন্ধিত 7,300 জেলে পরিবারকে চাল দেওয়া ছাড়াও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা 2 মাসের চাল অলরেডি বিতরণ হয়ে গেছে, আর 2 মাসের বিতরণ কাজ চলতেছে। এর বাইরেও আমরা জেলেদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা বিকল্প কর্মসংস্থান করতে পারে এই বিষয়ে আমরা তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিই। প্রণোদনা চাল যথাসময়ে দেওয়া ছাড়াও ঈদের নগদ অর্থ সহায়তার দাবি জেলেদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা কয়েকদিন তীব্র গরমের পর অল্প সময়ের বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছে রাজধানীবাসী। আজ ও কাল রাজধানী সহ দেশের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা আবারও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। টানা কয়েকদিন তাপপ্রবাহের পর রাজধানীতে দেখা মিলল বৃষ্টির। রোববার সকাল 9:30টার দিকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। ক্ষণিকের বৃষ্টি মুহূর্তেই শেষ হলেও শীতল বাতাসে স্বস্তি ফেরে গরমে অতিষ্ঠ জনজীবনে। আজকে আবহাওয়াটা ভালো দেখছি, তো সকাল থেকে বলি যে এখন বের হই, একটু ঘোরাতে যাবে। আবার রাস্তাঘাট নিরিবিলি, ঈদ উপলক্ষে সবাই গ্রামের দিকে গেছে। তুলনামূলক গত কয়েকদিনে যে জ্যাম, তারপর গরম, মানে খুবই অস্বস্তি মনে হয়েছিল, সেই তুলনায় আজকে অনেকটাই স্বাভাবিক আর কি। আবহাওয়া পূর্বাভাস বলছে রাজধানী সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে। সোমবারও হতে পারে বৃষ্টি, সেক্ষেত্রে তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি। তবে মঙ্গলবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা। দেশে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে এবং দেখা যাচ্ছে আবার সেকেন্ড স্পেল বিকাল বা রাত এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে। এক্ষেত্রে যেটা হবে, আজও আগামীকাল এবং পরশুদিন কিছু সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। ঈদের দিন রাজশাহী, যশোর, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের। ঈদ যদি আপনার 10 তারিখ বা 11 তারিখে হয়, সেক্ষেত্রে যেটা হবে যে 10 তারিখে তাপমাত্রা যেটা থাকবে তার থেকে আপনার 11 থেকে তাপমাত্রা বেশি থাকবে। আমরা বলেছি এই সময় হয়তো আবার নতুন করে তাপদাহ শুরু হবে, সেক্ষেত্রে প্রথমে যেটা মৃদু থেকে মাঝারি হওয়ার সম্ভাবনাই বেশি। তবে উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপদাহ চলে আসবে ঈদের সময়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।